আমার সঙ্গে দুইজন শ্রদ্ধেয় সম্মানিত আলোচক রয়েছেন, তাদেরকেও আমার সম্মান শ্রদ্ধা, এবং আপনার অগণিত বাংলা ভাষাভাষী সারা বিশ্বব্যাপী দর্শকদেরকেও আমার শুভেচ্ছা। যারা এখন দেখছেন, ভবিষ্যতে হয়তো দেখবেন। ভবিষ্যতে দেখবে এই কারণেই, আপনাদের অনলাইন মিডিয়া যেরকম পতিত পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলেও আপনারাই গণতন্ত্রের লড়াই সংগ্রামকে মিডিয়ায় বাঁচিয়ে রেখেছিলেন, এবং তখন বাংলাদেশের প্রধান মিডিয়াগুলো সরকারের দালাল ছিল, আজ্ঞাবাহক ছিল, প্রোপাগান্ডা মেশিন হিসেবে কাজ করেছে। আনফরচুনেটলি বর্তমান মিডিয়াগুলো খালি মালিকের মার্কা চেঞ্জ হয়েছে, ওই একই দালালি করছে, হয় বর্তমান সরকারে অথবা ভবিষ্যতে যারা সরকারে আসবে। কাজী বাবলু ভাই যে আশাবাদ নিলেন জুলাই সনদ নিয়ে, নিশ্চয়ই ওনার বুঝ থেকে উনি বলেছেন। আমার কাছে জুলাই সনদের কোনো কিছুই মনে হয়নি, এটা আমি পরে বলছি। এখানে সেনাবাহিনীর সিটিং অফিসারদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা হয় কিনা, সিটিং অফিসাররা তাদের অফিসিয়াল ডিউটি পালনের সময় এই অপরাধ হয়েছে কিনা, এগুলো অনেক জটিল আইনি ব্যাপার। এখানে আমাদের সবার মধ্যে একটা স্টাইল হয়েছে, এটা বাংলাদেশে গত প্রায় 30-35 বছর ধরে আমরা সবকিছুতেই হাইপ তুলি, এবং আমার দাদি ছোটবেলায় আমাকে শিখিয়েছিলেন যে মূর্খদের কোনো গ্রাম নাই, সব গ্রামই মূর্খ থাকে। তো বাংলাদেশেও সব সেক্টরেই মূর্খ থাকে। এখন ধরেন অভিযোগ এসেছে এই শেখ হাসিনা সহ এই 26 জন 28 জন আসামির বিরুদ্ধে, সত্য মিথ্যা যেটাই থাক অভিযোগ এসেছে। এখন অভিযোগের মধ্যে যারা সিটিং আর্মি অফিসার, সার্ভিং আর্মি অফিসার, তারা সেনা আইনের মধ্যে পড়বে না এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মধ্যে পড়বে? আগের দিন একটা অ্যামেন্ডমেন্ট হয়েছে এই ওয়ারেন্ট দেওয়ার আগে, সেটার কার্যকারিতা, এগুলো একটা লং লিগাল ব্যাটল। এটা তারা করতেই পারেন যারা আর্মিতে আছেন, বা অন্য কেউ করতে পারেন। তো এটা নর্মাল প্রসিডিউরে চলবে। এখানে আপনি বেশি কথা বললেই এমনি এই বিচার নিয়ে নানা প্রশ্ন শুরু থেকেই আছে। কাজেই এই যত বেশি প্রশ্ন তুলবেন আপনি, যত বেশি কথা বলবেন, যত বেশি হাইপ তুলবেন, তত বেশি এই বিচার বিতর্কিত হয়ে যাবে। আমি মনে করি বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল সাহেব, যিনি বোধহয় হাকিমুজ্জামান সাহেব, লেফটেন্যান্ট জেনারেল মেজর জেনারেল, আমি সরি, তো উনি যেটা বলেছেন যে ওনারা তো ওয়ারেন্ট পাওয়ার আগে ইভেন না ট্রাইব্যুনাল থেকে অর্ডার পাঠিয়েছে, না স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে এসছে, ওনারা তো, আমি একদম ওনার ভাষণ বলছি, ওনারা, ওর নাম কি, ফেসবুক এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মিডিয়ার স্ক্রলিং দেখি ওনারা ওনাদেরকে এই সার্ভিং অফিসারদেরকে যেভাবে আর্মিদের ভাষায় বলে আপনার হেফাজতে এনেছে। তার মধ্যে একজন মেজর জেনারেল সাহেব বাড়ি থেকে বেরিয়ে গেছে যে আমি আইনজীবীর কাছে যাচ্ছি, তারপর আসেনি, খুঁজে বের করবে যদি থাকে। এটি তো নর্মাল প্রসিডিউর, এটি নিয়ে তো এত চিল্লাপাল্লার কিছু নেই। সেনাবাহিনী তো প্রথম থেকেই আইনের প্রতি তাদের অপরিসীম শ্রদ্ধা দেখাচ্ছে, এবং এই সেনাবাহিনী 3রা আগস্ট যদি তাদের দরবার হলে মিটিং করে না বলতো যে আমরা জনগণের বিরুদ্ধে গুলি চালাবো না, তাহলে হয়তো শেখ হাসিনার শাসনকাল আরো দীর্ঘ হতো, হয়তো আরো এই ইস্যু ব্যর্থ হতো, অন্য ইস্যুতে তার পতন হতো। সব স্বৈরাচারেরই নানা সময় পতন হয়। কোনো এক, আমি জানি না জেনারেল সাহেব এবং বাবলু ভাইয়ের স্মরণে আছে কিনা, এরশাদ বিরোধী আন্দোলনের সময় 87-10ই নভেম্বর যেদিন নূর হোসেন প্রথম শিখালো বাংলাদেশের মানুষকে যে বুকে পিঠেও লেখা যায়, আমরা তখন একেবারেই কলেজের পড়ুয়া আন্দোলন সংগ্রামী। তো নূর হোসেনের আন্দোলন, এবং তখন দুই নেত্রী শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়া বলেছিল কাফনের কাপড় আর চিরার গুরু নিয়ে চলে আসবেন। তো অনেক বোকাশোকা কর্মীরা, ওই যেটা জেনারেল সাহেব বলছিলেন, বোকাশোকা কর্মীরা এই নেতাদের কথায় বিশ্বাস করে এসেছিল। কমিউনিস্ট পার্টির এক নেতা আমিনুল হুদা টিটু বাজিতপুর থেকে সাইকেল চালায় চলে এসেছিল, বেচারার আর লাশও পাওয়া যায়নি। যাই হোক, সেই আন্দোলন এরশাদ পড়েনি, কিন্তু 90তে একটা আন্দোলনের স্ফুল্লঙ্গ থেকে এরশাদের পতন হয়েছে। এটাই নিয়ম। তো আমি যেটা বলছিলাম, তো সেনাবাহিনী সেই সিদ্ধান্ত, তো 3রা আগস্টে ভালো সিদ্ধান্ত। তার আগে 90তে জেনারেল নুরুদ্দিন সাহেব এরশাদকে শেষ মুহূর্তে বলেছিল যে স্যার এনাফ ইজ এনাফ, আমরা পারছি না। আবার এটাও সত্য, একটা প্রবাদ আছে, নগরে যখন আগুন লাগে তখন দেবালয় অক্ষত থাকে না। তো সেরকম সমস্ত প্রতিষ্ঠানই নানাভাবে বিতর্কিত হয়েছে,
রাষ্ট্রের প্রতিষ্ঠান কেউ গড়িনি আমরা, আমাদের পূর্ববর্তী শাসকরা দলমত নির্বিশেষে, যে কারণে আমাদের সেনাবাহিনীরও নানা ছন্দপতন হয়েছে, কু পাল্টা কু, ফাঁসি, এই জন্য মায়ের কান্না আছে, মায়ের ডাক আছে। ৭৭ সালের বিমান বাহিনী বিদ্রোহ নিয়ে নানা রকম বহু শহীদদের বক্তব্য আমরা দেখেছি, শুনেছি। দুটা রাষ্ট্রপতি সেনাবাহিনীর সার্ভিং অফিসার এবং রিটায়ার্ড অফিসারদের মাধ্যমে হত্যার শিকার হয়েছে, এগুলো তো আমরা দেখেছি। সেনাবাহিনী দুইবার রাষ্ট্র ক্ষমতা দখল করেছে, জনগণকে আন্দোলন করতে হয়েছে সেই সেনা শাসনের বিরুদ্ধে। তো সেখান থেকে নিশ্চয়ই তারা উপলব্ধি করেছে যে জনগণের সকল ক্ষমতার উৎস, যেরকম আমাদের রাজনীতিবিদরা উপলব্ধি করছে কিনা এ ব্যাপারে আমি এখনো সন্দিহান। কারণ 5 আগস্টের পর থেকে ক্ষমতার জন্য যে তীব্র আকাঙ্ক্ষা, আমি তো বলবো ক্ষমতার লালসা, যে কারণে ইউনূসের মধ্যে কেউ কেউ তাদের নেতা খুঁজে পাচ্ছে। এখন ক্ষমতা যদি লালসা নাও হয়, এই সরকার কি আসলে সক্ষম মানে দেশ কি পরিচালনা করার জন্য খুব ভালোভাবে পরিচালনা করছে কিনা? না, সেটা তো প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে, আপনি বলেছেন অন্তর্বর্তী সরকার কিভাবে তত্ত্বাবধায়ক সরকার হবে। এই সরকার তো আর তত্ত্বাবধায়ক সরকার কেন, এই সরকারের অধীনে তো আমি কোনো সুষ্ঠু নির্বাচনের চান্সই দেখি না। এই সরকার তো বায়াসড। এই সরকার এনসিপি নেতাদের পুলিশ প্রোটেকশন দেয়, আমি আর নাম বলে ওদের বিব্রত করতে চাই না, আমাদের স্নেহধন্য। কি কোন ক্যাটাগরিতে তারা পুলিশ প্রোটেকশন পায়? বাবলু সাহেব পায় পুলিশ প্রোটেকশন জেলা ট্যুরে গেলে? পান নাকি বাবলু ভাই? তাহলে এনসিপি নেতারা না এনসিপি নেতারা পুলিশ প্রোটেকশন পায় কিভাবে? উনি এখানে জনগণের প্রশ্ন আছে না, সবারই প্রশ্ন, এবং এই প্রশ্নগুলো আমরা শেখ হাসিনার আমলও তুলেছি, বেগম খালেদা জিয়ার আমলও তুলেছি, এরশাদের আমলও তুলেছি, চোখে চোখ রেখে বুক তাক করে সাহসের সঙ্গে। এটাই বাংলাদেশ, যে কারণে মহান মুক্তিযুদ্ধ হয়েছে।